আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতোই তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হলো নবম বিজ্ঞান শ্রেণীর অনুসন্ধানী বইয়ের চ্যাপ্টার 1। এই অধ্যায়ে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র 1.1.2 1.2.1 ভরবেগের ধারণা 1.2.2 পরিবর্তনের হার 1.2.3 নিউটনের দ্বিতীয় সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা। ক্লাস শুরুর পূর্বে তোমাদের কিছু বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো তোমরা অবশ্যই ওয়াইস পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ এবং গ্রুপকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবে এবং সাথে থাকবে, যাতে তোমরা আমাদের সকল আপডেট খবরাখবরগুলা খুব সহজেই রাখতে পারো। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ক্লাস শুরুর পূর্বে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রটি আছে, অর্থাৎ যে টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা আজকে আমাদের টপিক শুরু করব ভরবেগের ধারণা থেকে। যে স্যার ভরবেগ কি, ভরবেগ কি, ভরবেগ কি, এই জিনিসটা কি, এটা সর্বপ্রথম আমাদের কি খুব ভালোভাবে জানতে হবে। আমরা ভরবেগ বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি, কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। অর্থাৎ ধরো একটা বস্তুর ভর, এই বস্তুটির ভর ধরে নাও 50 কেজি এবং এর বেগ ধরো 20 মিটার পার সেকেন্ড। এই গেল এক নাম্বার একটা বস্তু আমরা ধরে নিলাম। দুই নাম্বার আরেকটি বস্তু যেটার ভর 20 কেজি, কিন্তু এটার বেগ হলো আবার 60 মিটার পার সেকেন্ড। এখন ভরবেগ জিনিসটা কি, বা এই দুইটা বস্তুর ক্ষেত্রে কি ভরবেগ একই হবে নাকি আলাদা হবে? যেমন আমরা একটা জাহাজকে এখানে চিন্তা করতে পারি, একটা জাহাজ এবং ছোট একটি নৌকা, একটা ট্রেন অথবা একটা বাইক, এভাবে কি আমরা তুলনা করলে খুব সহজেই বিষয়গুলোকে বুঝতে পারবো। সর্বপ্রথম উদাহরণ, যেহেতু আমরা জাহাজ দিয়ে শুরু করছি, তাহলে আমরা জাহাজকে এইভাবে চিন্তা করতে পারি। একটি জাহাজ এর ভর কয়েক হাজার টন হয়ে থাকে, একটি জাহাজের ভর অনেক টন, কয়েক হাজার টন হয়ে থাকে। এই এত বিশাল একটা জাহাজের বেগ কিন্তু খুব বেশি থাকে না। দেখা যায় সাধারণত একটা জাহাজের বেগ 12 নটিক্যাল মাইল, 15 নটিক্যাল মাইল, অথবা আমরা এরকমই আশেপাশে 18 বা 20 নটিক্যাল মাইল, এরকম বেগে গিয়ে একটা জাহাজ চলাচল করে। অপরদিকে একটা ডিঙি নৌকা বা ছোট একটি স্পিড বোট, যেটার ভর খুবই নগণ্য জাহাজের তুলনায়, ওই একটা স্পিড বোট খুব স্পিডে কি চলাচল করতে পারে। এখন আমরা যদি দুইটার ক্ষেত্রে ভরবেগ বের করতে যাই যে কার ভরবেগ বেশি, তাহলে অবশ্যই এখানে জাহাজের ভরবেগ বেশি হবে। তার কারণ এর বেগ কম থাকা সত্ত্বেও এর ভর কিন্তু স্পিড বোটের তুলনায় অনেক বেশি, যার ফলে এই জাহাজের ভরবেগ বেশি। অপরদিকে আমরা যদি একটি ট্রেন এবং একটি বাইকের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে একটা ট্রেন এক একটা বগি অথবা এক একটা কামরার বা বগির যে ভর, সেটা এরকম কয়েকটা কি কয়েকশো কি মোটরসাইকেলের ভরের সমান হবে যদি আমরা ওইভাবে ক্যালকুলেট করতে চাই। কিন্তু দেখা যায় যে ভরবেগের হিসাব করতে গেলে ট্রেন কিন্তু বাইকের তুলনায় খুবই আস্তে চলে। অন্তত বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে একটা বাইক যদি ঘন্টায় 80 কিলোমিটার পার আওয়ারে চলে,
একটা ট্রেন ঘন্টায় সর্বোচ্চ 30-35 কিলোমিটার পার আওয়ারে চলবে। এখন আপডেট হয়েছে, দেখা গেছে যে কিছু কিছু জায়গায় কক্সবাজার, সিলেট, তারপর এইসব জায়গায় যে রুটের ট্রেনগুলো, এগুলোর ইঞ্জিনের পাওয়ার হয়তো বা একটু বেশি হবে, কিন্তু একটা বাইকের সমান কখনোই হবে না। কিন্তু ভরবেগের কথা চিন্তা করলে এই ক্ষেত্রে আমরা দেখব যে একটি ট্রেন বাইকের তুলনায় অনেক ভরবেগ ধারণ করে। এখন আসো যে ভরবেগের কেন প্রয়োজন, বা স্যার এই ভরবেগ দিয়ে আমরা কি করব, বা এটা আমাদের কোন কাজে লাগবে। তুমি দেখো একটা বাইককে থামানোর জন্য খুব বেশি সময় প্রয়োজন হয় না, খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, সর্বোচ্চ 2 ফিট 1 ফিট এর মধ্যে কি আমরা একটা বাইককে হার্ড ব্রেক করে জায়গায় দাঁড় করাতে পারি। এখন কথা আছে যে হার্ড ব্রেক অনেক সময় অনেক জোরে স্পিডে থাকলে বাইকটা কি রিস্কের মুখোমুখি হয়ে যায়, দেখা যায়। তাও কিন্তু আমার একটা বাইককে থামাতে খুব বেশি দূরত্বের প্রয়োজন নাই, খুব বেশি সময়ের প্রয়োজন নাই, তার কারণ এর ভরবেগ কম। অপরদিকে তুমি যদি একটা জাহাজের কথা চিন্তা করো অথবা একটা ট্রেনের কথা চিন্তা করো, যেহেতু আমরা বাইক এবং ট্রেনকে একসাথে তুলনা করেছি, ওইখানে আমরা দেখতে পাবো একটা ট্রেনকে যখন আমরা থামাই, ওই ক্ষেত্রে কি আমাদের ট্রেনের যে বেগ, হ্যাঁ ভরবেগ এটা বেশি, যার ফলে একটা ট্রেনকে থামানো কি আমাদের জন্য অনেকটা কষ্টসাধ্য। একটা বাইকের তুলনায় একটা ট্রেনকে থামাইতে হলে অনেক দূর থেকে কি এর ব্রেক কষতে হয়, তারপরে কি একটা ট্রেনকে থামানো যায়। তাহলে আমরা একটু দেখি যে ভরবেগের বিষয়টা কি। যেহেতু আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি, ভরবেগ বলি। সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে, যেহেতু আমরা এপাশে লিখি যে ভর অর্থাৎ যে ভর যেটা হলো ম্যাস এম, বেগ ভর আমরা এখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করি পাশে আনি, যে এম ইকুয়ালস টু ভর, ভি ইকুয়ালস টু বেগ, এবং পি ইকুয়ালস টু আমরা ভর বেগকে লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা এবার যদি আমরা লিখি যে ভর বেগ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম যে ভর ইনটু বেগ, এই দুইটার গুণফলকে আমরা কি বলি, ভরবেগ বলি। যেহেতু বা আমরা যদি এখন গাণিতিক ভাবে বিষয়টাকে লিখি, ভরবেগকে যেহেতু পি দ্বারা প্রকাশ করে এবং ভর হলো এম ইনটু বেগ হলো কি ভি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভরবেগ ইকুয়াল টু এম ইনটু ভি, পি ইকুয়ালস টু এম ইনটু ভি, হুইচ ইজ ভরবেগ। এবার ভরবেগ তো আমরা পাইলাম বা বুঝলাম। ভরবেগের পর আমাদের যে বিষয়টা আসে যে ভরবেগকে একক, ভরবেগের একক, আমরা যারা এখনো একক সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখি না তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করতে, সেটা হলো ধরো আমি একটা সংখ্যা লিখলাম এরকম যে অ্যান্সার 5। এখন এই যে অ্যান্সার আমি 5 লিখলাম, এই 5টা এই পাশে কিন্তু আমি কিছু লিখি নাই, এই পাশে কি আমি টোটালি ফাঁকা রাখছি। এখন এই পাশে এটা কি হবে, 5 ইয়ার্স, 5 ডেজ, 5 মান্থ, 5 টাকা, 5 পিপল, 5 স্টুডেন্টস, হ্যাঁ অনেক কিছু হইতে পারে। তো যখন আমরা এগুলো লিখবো না, শুধু অনলি 5, 5, 6 বা কিছু একটা লিখবো কিন্তু আশেপাশে কিছু দিলাম না, ওই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না কি 5 মিনিট, 5 সেকেন্ড, 5 দিন, 5 ঘন্টা, 5 বছর, 5 জন স্টুডেন্ট, 5টা ফ্যান, 5টা লাইট, 5টা মার্কার, 5টা কি, মানে অনেক কিছু হইতে পারে। হ্যাঁ 5 ডজন, 5 অনেক কিছু হইতে পারে। তো এখন এর পাশে যদি আমি জাস্ট লিখা দিই 5s, 5s অর্থাৎ এখানে এখানে বোঝানো হয়, যেখানে বোঝানো হয়েছে যে 5 সেকেন্ড এস, তাহলে কিন্তু আর কোনো কোশ্চেন থাকে না। এই যে যে সেকেন্ড আমি লিখলাম 5 সেকেন্ড, এটাই কিন্তু কি আমাদের একক, এই 5 সেকেন্ডে কি আমাদের একক। ঠিক একই ভাবে ভরবেগের কিন্তু একটা কি রয়েছে, একক রয়েছে। তো আমরা যদি এখন লিখলাম যে ভরবেগ অতএব p ইকুয়ালস টু mv, এটা কিন্তু আমাদের সূত্র, এটা আমাদের কি সূত্র, তোমরা একটু লিখে নিতে পারো যে এটা হলো কি ভরবেগের সূত্র। এখন যদি আমরা ভরবেগের একক বের করতে চাই,
তাহলে আমরা এভাবে লিখতে পারি পি ইকুয়ালস টু এম ভি। এখন এম যেহেতু ভরের একক কি কেজি, এম ভরের একক কি কেজি, এবং বেগ ভি, ভি এর একক কি ইনটু মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পেতেছি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে অতএব পি ইকুয়ালস টু, তাহলে এটাই কিন্তু আমাদের কি ভরবেগের একক। এই গেল ভরবেগের একক। এবং এরপরে আরেকটা যে বিষয় থাকে সেটা হলো ভরবেগের মাত্রা। সেটা কি থাকে ভরবেগের মাত্রা থাকে। এখন আমরা ভরবেগের মাত্রাটি লিখব। তাহলে আমরা এভাবে লিখি আবার যে পি ইকুয়ালস টু এম ভি। অতএব পি ইকুয়ালস টু এম আর বেগের মাত্রা এল টি ইনভার্স 1। তাহলে এটা হলো কি আমাদের ভরবেগের মাত্রা। তাহলে আমরা ভরবেগের সূত্র পাইলাম, ভরবেগের একক পাইলাম, এবং সর্বশেষ আমরা ভরবেগের মাত্রাটা কি পেয়ে গেলাম। তো আশা করছি তোমরা ভরবেগের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা ভরবেগ বুঝার পরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার নিয়ে আমরা এরপরে আলোচনা করব। তো আমি এই বিষয়গুলো একটু মুছে দিই। পরিবর্তনের হার যখন কথাটা আসবে এখানে মূলত বোঝায় যখন দুইটা বস্তু আর সাথে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয় ভরবেগে। যেমন ধরো 20 মিটার পার সেকেন্ড এই বেগে পৌঁছাইতে দুটি বস্তুর, প্রথম বস্তুর সময় লাগে ধরো তোমার 3 সেকেন্ড এবং দ্বিতীয় বস্তুর সময় লাগে 2 সেকেন্ড। তাহলে আমরা এই যে এই বেগে আমরা যখন পৌঁছাই তখন সময় কি এখানে পরিবর্তন বা পার্থক্য। এখন তুমি বলো তো যে যার সময় বেশি লাগছে তার পরিবর্তন ভরবেগের পরিবর্তনের হার কি কম, আর যার সময় কম লাগছে অর্থাৎ 2 সেকেন্ড যার, তার ভরবেগের পরিবর্তনের হার কি বেশি। তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার আমরা কিভাবে বের করব। ভরবেগ বিয়োগ করে আমরা জাস্ট কি ভাগ দিব। আমরা যদি এইটাকে ভাগ দিই যে 20 ভাগ 2 আবার বা 20 ভাগ 3, তাহলে কিন্তু আমরা ভরবেগের পরিবর্তনের হার এখানে কি করে পেয়ে যাই। কোনটার ভরবেগের পরিবর্তনের হার কিরকম এটা কিন্তু আমরা খুব সহজে কি পেয়ে যেতে পারি, যে আমরা বুঝেই যাই। তো ভরবেগের পরিবর্তনের হার। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র ও সংজ্ঞা। এটা তোমাদের খুব ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটাই আলোচনার বিষয়। আমরা কি ফোকাস করতে পারি এইটার মধ্যে নিউটনের দ্বিতীয় সূত্র প্লাস এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিউটনের দ্বিতীয় সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা। এই টপিকটি আলোচনার পূর্বে আমি তোমাদের মাঝে নিউটনের দ্বিতীয় সূত্রটি নিয়ে একটু আলোচনা করতে চাই। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন কি সেদিকে ঘটে। এটা ছিল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব। এই মাঝে আমি তোমাদের মাঝে একটা চিত্র অঙ্কন করতে চাই। এভাবে আমি তোমাদের যে চিত্রটি ব্যাখ্যা দিব সেটি হলো, তোমরা সকলেই একটি চিত্র বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ। এই চিত্রটির মধ্যে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে কিছু জিনিস বা এলিমেন্ট আমি লিখে রেখেছি। এটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে, কি নিয়ে, ইউ আদি বেগ নিয়ে এফ ধ্রুব বলে
এফ দিব বলে এখন আমাদের প্রয়োজন একটা সময়, টি সময়। এফ দিব বলে টি সময় ধরে বেগের কি করছিল, আহ বেগের অভিমুখে, অর্থাৎ বেগ যে দিক বরাবর দিচ্ছিল ওই দিক বরাবর এই বস্তুটি কি করছিল, অভিমুখে ক্রিয়া করছিল। বল এবার এই, আমি আবারও বলি, এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে, এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এফ বল এর অভিমুখে, সরি টি সময় এফ বলের অভিমুখে ক্রিয়া করলে বল প্রয়োগের ফলে বস্তু, এই যে এই বল প্রয়োগের ফলে বস্তুর বেগ ইউ আদি বেগ থেকে পরিবর্তিত হয়ে কি হয়, ভি হয়। অর্থাৎ আগে ছিল ইউ, এখন কি হয়েছে, ভি হয়েছে। তো এবার আমরা যদি এখন হিসাব করি যে বস্তুর আদি ভরবেগ এবং বস্তুর শেষ ভরবেগ, এটা একটু যদি আমরা বের করি এইখান থেকে, আমরা এখন লিখলাম বস্তুর আদি ভরবেগ। এখন বস্তুর আদি ভর কি হবে, এম ইউ, এবং বস্তুর শেষ ভরবেগ সেটা কি হবে, এম ভি। আদি ভরবেগ এম ইউ এবং মানে শেষ ভরবেগ যেটা সেটা কি হবে, এম ভি হবে। এই পর্যায়ে যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে এখান থেকে কিন্তু মূলত বিষয়টা আসছিল, অর্থাৎ এখান থেকে আমরা ভরবেগটা পাইছি। আমরা জানি ভর বেগ ইকুয়াল টু কি, ভর ইনটু বেগ। এবার আমরা যদি এখান থেকে হিসাব করতে যাই যে এইটি সময় বস্তুর ভরবেগের যে পরিবর্তনটা হয়েছিল ওইটা কত, বস্তুর ভরবেগের পরিবর্তনটা কি ছিল, আমরা এই চিত্রটা একটু মুছে দিব, তোমরা এটি একটু খাতায় এঁকে নাও। আশা করি তোমাদের আঁকা হয়ে গেছে। এরপর যে আমরা যে বিষয়টা লিখব সেটা হলো টি সময় বস্তুর ভরবেগের পরিবর্তন। অতএব টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর, এখানে তো আদি বেগ এবং আদি ভরবেগ এবং শেষ ভরবেগ আছে, এটা তো আর চিরকাল একই রকম থাকবে না। একটা নির্দিষ্ট সময় পর এই ভরবেগটা কি হবে, পরিবর্তন হবে, চেঞ্জ হবে। ওই চেঞ্জটা কি আমাদের এখানে প্রয়োজন। তাহলে আমরা এই চেঞ্জটা কিভাবে লিখতে পারি, যে আদি ভরবেগ অর্থাৎ শেষ এম ভি মাইনাস এম ইউ, এভাবে কি আমরা ভরবেগের পরিবর্তনটা লিখতে পারি। এখন এটা যদি আমরা একক সময় ধরি, অতএব 1 সেকেন্ড সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন। এখন দেখো যে টি সময় এটা কত হবে এটা কিন্তু নির্দিষ্ট না, এটা হইতে পারে 10, 15, 20, 5, মানে এভরিথিং, যে কোনো কিছু হইতে পারে। এখন সবকিছু এটা কি টিতে হইতে পারে, যে কোনো কিছু। এখন যদি এরকম আসলো যে স্যার আমি 1 লিখছি, অর্থাৎ নির্দিষ্ট করে দিচ্ছি, এখন 1 এটা কি হবে, টি থেকে সবসময় কি হবে, ছোটই হবে। 1 কি হবে, টি থেকে ছোট হবে। এবার ভরবেগের পরিবর্তন আবার কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি যে এম ভি মাইনাস ইউ, অর্থাৎ আমরা কমন নিলাম, এমটা দুই পাশ থেকে কমন নিলাম, ভাগ টি। তোমরা একটু দেখো বিষয়টা বুঝো কিনা। এখান থেকে আমরা জাস্ট কি করছি, দুই পাশে ভাগ করে দিছি, ভাগ করে আমরা কি নিছি, কমন নিয়ে ফেলছি এমটারে, এবং টি এইটা দিয়ে কি আমরা বিষয়টাকে ভাগ করে দিছি। এখন এইটা কি আমাদের একক সময় যে ভরবেগের পরিবর্তন, এইটা হলো কি আমাদের এইটা যে একক সময়, অর্থাৎ 1 সেকেন্ডে আমার ভরবেগের কতটুকু পরিবর্তন হবে। তোমরা একটু খেয়াল করো, এখন আমরা একক সময় ভরবেগের পরিবর্তন পাইলাম, এইটার আমরা আরো কিভাবে কি করা যায়, ন্যারো করে আনা যায়। এখন আমরা এইভাবে করি যে এখানে এম ইনটু ভি মাইনাস ইউ, এখানে টি। এখন আমরা এইখান থেকে কি পাই,
যে বা এখানে আমরা এভাবে লিখতে পারি যে a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, অর্থাৎ আমরা এখান থেকে কি ত্বরণ, মানে ত্বরণ যে পাই, ত্বরণের সূত্র কি শেষ বেগ মাইনাস আদি বেগ বাই কত সময়, অর্থাৎ সময়কে যদি শেষ বেগ মাইনাস আদি বেগকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই ত্বরণ পাই। তো ওই হিসাবে কি আমরা এটা লিখতে পারি। এই পর্যায়ে আমি এই অংশটুকু মুছে দিই, তোমরা একটু অংশটা তুলে নাও। এরপরে আমরা দ্বিতীয় সূত্র অনুসারে একটা জিনিস পেয়েছিলাম, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি পেয়েছিলাম, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি পাই, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই বিষয়টাকে আমরা একটু লিখি, যে আমরা এটা পাইছিলাম কবে, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি পেয়েছিলাম, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই পর্যায়ে আমরা এই সূত্র অনুসারে তাহলে কি লিখতে পারি, যে এম এ ভরবেগ, অর্থাৎ এম এ সমানুপাতিক এফ, যেহেতু বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি এম এ সমানুপাতিক কি এফ। অর্থাৎ এখন আমরা যদি এই সমানুপাতিক চিহ্ন উঠাইয়া আমরা ইকুয়াল চিহ্ন আনি তাহলে আমরা লিখতে পারি এম এ ইকুয়াল, এখন আমার একটা ধ্রুবক প্রয়োজন। আমি ধরে নেই এখন তোমরা যারা আছো তারা সবাই জানো যে সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা ধ্রুবকের প্রয়োজন হয়। যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলি যে এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন, ব্যস্তানুপাতিক চিহ্ন, এই ধরনের চিহ্নগুলা বা সিম্বলগুলা আমরা যদি উঠাইতে চাই কোনো, কারণ এইভাবে একটা ইকুয়েশনে কখনো কি সমাধান করা যায় না, একটা ইকুয়েশনে আনার জন্য, অর্থাৎ যেটার থেকে কি আমরা কোন একটা সূত্র বা কিছু একটা পাবো, এরকম পর্যায়ে বা এরকম ফিগার আনার জন্য অবশ্যই আমাদেরকে এরকম একটা ফেসের প্রয়োজন হয়। এই কারণে আমরা এখানে কি আনলাম, একটা ধ্রুবক কে আনলাম। এই পর্যায়ে আমরা এখন এই ধ্রুবক কেটা এটা আমরা কি বলবো, এরকম কি হবে, এখন এই ধ্রুবক কে এর অবশ্যই কি আছে একটা মান রয়েছে। এখন এই ধ্রুবকের মানটা এরকম হবে 1, অর্থাৎ ধ্রুবকের মান যদি 1 হয় তাহলে কি আমাদের এখানে একটা সূত্র মতো আনা যাবে। এখন ধ্রুবক কে এর মান 1 হতে গেলে আমার ভর প্রয়োজন 1 কেজি, ত্বরণ প্রয়োজন অর্থাৎ এই এটা প্রয়োজন 1 মিটার ইনভার্স 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, এবং আমার কি আছে বল প্রয়োজন কত 1 নিউটন, তাহলে কে ধ্রুবকের মানও কি হবে 1 হবে। অর্থাৎ আমার এখানে যদি সবগুলার মান 1 হয়, এম এর মান যদি 1 কেজি হয়, এম এর মান 1 কেজি, ত্বরণের মান 1 মিটার সেকেন্ড, আর এফ এর মানও 1 নিউটন, এগুলো যদি হয় তাহলে কে এর মানও কি হবে 1 হবে। তার মানে সবগুলোর মান যদি 1 হয় তাহলে কে এর মান এই ক্ষেত্রে কি হবে 1 হবে। এখন এই জিনিসটা আমি একটু লিখি, এটা মুছে দিব, এই পর্যায়ে একটু আমি মুছে দিই। এবং এই পাশে আমি একটা লিখব, যদি m equals to 1 kg, a equals to
1 ms equals to f equals to 1 নিউটন হয়, তাহলে তাহলে k equals to 1 হবে। এখন এই যে k equals to 1 হবে, এটা বের করার জন্য এখন আমরা কি লিখব? তাহলে আমরা এরকম লিখতে পারি যে ma equals to kf, ma equals to কি kf। এখন যেহেতু k এর মান আমরা কি লিখছি 1, তাহলে আমরা লিখতে পারি বা ma equals to 1 into f, এরকম কি আমরা লিখতে পারি। এই পর্যায়ে এরকম যদি লিখি তাহলে 1 কি হবে, f এর সাথে গুণ করলে কি হয়, ma equals to f, অর্থাৎ বা ma equals to কি f হয়, ma equals to কি হয় f হয়। এখন আমরা যদি উল্টায় দিই তাহলে f equals to কি ma, তাহলে আমরা কি পেতাছি যে m equals to f, এই জিনিসটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি, এটা অতএব দেই ma, অর্থাৎ সুতরাং বল ইকুয়ালস টু ভর ইনটু ত্বরণ, এইটাই আমাদের কি সূত্র, এটাই আমাদের কি সূত্র। এখন এর একক কি হবে, নিউটন হবে। কারণ কি, কারণ একক এর কারণ হলো যেহেতু বলের একক কি নিউটন, এবং আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দুইটা ধারণা পাই, একটা হলো ত্বরণ এবং বল, ত্বরণ ও বল। এই ত্বরণ এবং বলের ধারণা পাই কোথা থেকে, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি বল এবং ত্বরণের ধারণা পাই। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝেছো। নিউটনের দ্বিতীয় সূত্র অর্থাৎ 1.2 এর যে টপিকটা, এটা সম্বন্ধে তোমাদের কি হয়েছে, একটা আইডিয়া এসেছে। তোমরা অবশ্যই আমাদের ওয়াইস পয়েন্ট একাডেমির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যাবা, যাতে আমাদের সাথে তোমরা খুব সহজেই কি করতে পারো, যোগাযোগ করতে পারো। আজকে আর নয়, আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল তোমাদের সবাইকে। সবাইকে আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।